প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন একটি ক্লাস নিয়ে আসলাম তোমাদের মাঝে এবং এটি মূলত হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন এবং সমাধান করব আমরা এটি, অর্থাৎ এই সৃজনশীলটি আমরা সমাধান করব। এবং তোমরা দেখো যে আমরা মূলত কুমিল্লা বোর্ড 2025 সালের আগে একটি ক্লাস আমরা আমাদের এসআর ফিজিক্স স্টাডি বিডি ইউটিউব চ্যানেলে আমরা ছেড়েছিলাম এবং ওখানে আমরা মূলত গ নাম্বার অঙ্কটা করেছিলাম এবং আজকে আমরা সলভ করব মূলত ঘ নাম্বার অঙ্কটি। আচ্ছা দেখো তোমরা এখানে ঘ নাম্বার অঙ্কটার মধ্যে কি বলছে যে দৃশ্যকল্প একের আলোকে সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে গাড়ি দুটির শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে কিনা। আচ্ছা আমরা একটু উদ্দীপকে দেখি। দেখো এখানে আমাদের দুইটা গাড়ি আছে, প্রথম গাড়ির বেগ দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির বেগ দেওয়া আছে এবং প্রথম গাড়ির ভর দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির ভরও দেওয়া আছে। এবং আমরা দেখতেছি যে প্রথম গাড়িটির ভর বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় গাড়িটির বেগ হচ্ছে আদি বেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এবং আমরা দেখতেছি এরা একই দিকে কিন্তু যাচ্ছে, একই দিকে রওনা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতেছি উদ্দীপকে যে দেখা গেছে যে একই দিকে যাওয়ার সময় 60 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার সময় তাদের মধ্যে একটা সংঘর্ষ ঘটছে। দেখো এখানে M1 এবং M2 এই গাড়ি দুটি একসঙ্গে লেগে গেছে বা সংঘর্ষ ঘটছে, যার কারণে আমরা এখানে একটা মিলিত বেগ পাইছি, সেটা হচ্ছে আমাদের দেখো উদ্দীপকে ভি দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন যেটা বলতেছে যে দৃশ্যকল্প একের আলোকে সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে গাড়ি দ্বয়ের শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে কিনা এটা আমাদের মূলত বাইর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মূলত শক্তির সংরক্ষণশীল নীতি কি তোমরা অবশ্যই আগে এটা সম্পর্কে ধারণা নিয়েছো। সেটা হচ্ছে যে শক্তিকে কখনো ধ্বংস করা যায় না। শক্তি মূলত কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, এবং হচ্ছে মোট শক্তির পরিমাণ সবসময় একই থাকে। মানে কোনো শক্তিকে আমরা কখনোই ধ্বংস করতে পারবো না বা সৃষ্টি করতে পারবো না। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারবো এবং মোট শক্তির পরিমাণ সর্বদা কি থাকবে, একই থাকবে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। যাই হোক, আমরা যদি এই অঙ্কটা সলভ করতে যাই, দেখো এখানে যেহেতু আমাদের সংঘর্ষ ঘটছে, তাহলে তোমাদের আগে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই সংঘর্ষটি আসলে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, এটা তোমাদের আগে বাইর করে নিতে হবে। ঠিক আছে, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সংঘর্ষ, আমি দুটো কথা বলছিলাম। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কিভাবে বুঝবো? যে স্থিতিস্থাপক আমরা তখনই বলবো আমাদের মূলত সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে আমাদের গতিশক্তি বাইর করতে হবে। এবং গতিশক্তিতে যদি আমরা T1, প্রথমটাকে যদি T1 ধরি, পরেরটাকে যদি T2 ধরি, অর্থাৎ T1 এবং T2 যদি সমান হয় তখন তাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং যদি গতিশক্তি দুটারে বাইর করে দেখি যে T1 নট ইকুয়াল যদি আমাদের T2 হয় তখন তাকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তাহলে আমাদের মূলত প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের T1 এবং T2 বাইর করতে হবে। ঠিক আছে, এখন যখন সংঘর্ষের আগে যদি বলি ওই ক্ষেত্রে আমাদের আসলে সূত্রটা কেমন হবে। সংঘর্ষের আগে দেখো আমাদের মূলত দুইটা যেহেতু বেগ আছে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের সংঘর্ষের আগের ক্ষেত্রে সূত্রটা আমি এইভাবে লিখতে পাবো যে T1 ইকুয়াল হচ্ছে হাফ, যেহেতু আমাদের আদি বেগ প্রথমে নিব, অর্থাৎ সংঘর্ষের আগে মানে কি যেটা আদি বেগ আকারে ছিল ওইটা, তাহলে হচ্ছে M(u1) স্কয়ার প্লাস হচ্ছে তাহলে আমরা পাবো হাফ M2u2 স্কয়ার। এটা হবে আমাদের সংঘর্ষের আগের ক্ষেত্রে গতিশক্তি। এবং সংঘর্ষের পরের ক্ষেত্রে দেখো, সংঘর্ষের পরে মূলত আমরা মিলিত বেগ ভি পাইছি। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের পরের সূত্রটা হবে এরকম যে T2 ইকুয়াল হবে আমাদের হাফ, তাহলে M1v স্কয়ার প্লাস হবে কত, হাফ M2v স্কয়ার। অর্থাৎ এটা হবে আমাদের সংঘর্ষের পরের গতিশক্তির সূত্র। অর্থাৎ তোমরা যখন মূলত সংঘর্ষ করেছিলা তখন তোমরা এরকম একটা সূত্র পাইছিলা না, যে M1u1 প্লাস M2u2 ইকুয়াল M1v1 প্লাস M2v2। আমরা এরকম একটা সূত্র পাইছিলাম। তাহলে দেখো আমাদের প্রথম অংশটা হচ্ছে আমাদের সংঘর্ষের আগে বা পূর্বে, আর হচ্ছে সংঘর্ষের পরের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় অংশটা, সূত্রের দ্বিতীয় অংশটা এটা আমাদের হবে সংঘর্ষের পরের ক্ষেত্রে আমরা বাইর করব। অর্থাৎ এখানে আমাদের গতিশক্তি যখন আসবে শুধু আমাদের হাফ নিয়ে আসতে হবে এবং ভির উপর স্কয়ার দিলেই হবে। ঠিক আছে, মূলত আমরা এখানে সূত্রগুলো একটু বিশ্লেষণ করে নিলাম, এখন মূলত আমরা সরাসরি অঙ্কে চলে যাব। ঠিক আছে, যাই হোক আমরা একটু বোর্ডটা ক্লিন করে নিচ্ছি, তারপরে আমরা মূলত গতিশক্তি
দুটারই গতিশক্তি বাইর করব এবং দেখবো যে আসলে সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। তার আগে আমাদের মিলিত বেগটা বাইর করে নিতে হবে, কারণ দেখো আমাদের এখানে মিলিত বেগের কিন্তু কোনো মান দেওয়া নাই, যার কারণে আমাদের মিলিত বেগটা আগে বাইর করে নিতে হবে। তাহলে এখানে আমরা ঘর নাম্বার দিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পাবো যে গাড়ি দ্বয়ের মিলিত বেগ ভি হলে, ঠিক আছে। বা এখানে আমরা আরেকটা কথা লিখতে পারতাম যে সংঘর্ষের ফলে গাড়ি দ্বয়ের মিলিত বেগ ভি হলে। যাই হোক, ওই কথাটা আমরা লিখি নেই, মিস্টেক হয়ে গেছে, তাহলে এটা লিখলেও হবে যে গাড়ি দ্বয়ের মিলিত বেগ ভি হলে। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে এরকম যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ভি। এখন দেখো আমরা মিলিত বেগ ভিটা বের করবো, তাহলে এখানে আমরা পুরোটা এদিকে নিয়ে আসবো। m1 প্লাস m2 ভি ইকুয়াল m1 u1 প্লাস m2 u2। এখন দেখো ভির সঙ্গে আমাদের m1 প্লাস m2 গুণ আকারে আছে, তাহলে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে এটা আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে দেখো ভি ইকুয়াল আমরা এরকম পাবো, তাহলে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2 এরকম পাচ্ছি। এখন দেখো আমাদের মানগুলো নিয়ে আসতে হবে। দেখো উদ্দীপকে আমাদের m1 এর মান কত দেওয়া আছে, m1 ইকুয়াল ছিল আমাদের 2000 কেজি। তারপরে দেখো u1 এর বেগটা দেওয়া আছে, প্রথম গাড়ির বেগ দেওয়া আছে, এটা নিয়ে আসি 60 মিটার পার সেকেন্ড। তারপর দেখো দ্বিতীয় গাড়ির আমাদের ভর দেওয়া আছে কত, 1500 কেজি, 1500 কেজি, এবং হচ্ছে বেগ দেওয়া আছে, আদি অবস্থায় যে বেগ ছিল ইউ2 মান ছিল কত, 40 মিটার পার সেকেন্ড। এখন মূলত আমরা বেগ মিলিত বেগ ভি বাইর করবো, মিলিত বেগ ভি ইকুয়াল হর। তাহলে এখন দেখো এই জায়গায় আমাদের মান বসালে আমরা ভির মান একটা পেয়ে যাব, ঠিক আছে। এই জায়গায় আমরা বা লিখি নেই, বা লিখবো। তাহলে দেখো আমাদের m1 এর মান কত, 2000, m1 এর মান 2000 গুণন হচ্ছে u1 এর মান হচ্ছে 60, ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে প্লাস করব, m2 এর মান হচ্ছে কত, 1500 গুণন হচ্ছে u2 এর মান কত, 40, তাহলে m1 এর মান কত, 2000 প্লাস হচ্ছে আমাদের m2 এর মান কত, 1500। তাহলে এটাকে ক্যালকুলেটরে করলে আমরা ভির মিলিত বেগটা পেয়ে যাব। তাহলে আমরা একটু ক্যালকুলেটরে সমাধানটা করে নিব, যার কারণে তোমাদের প্রথমে ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে 2000 ইন্টু 60 ব্র্যাকেট ক্লোজ, তারপর প্লাস আবার ব্র্যাকেট 1500 ইন্টু 40 ব্র্যাকেট ক্লোজ, করব, তারপর ইকুয়াল চাপবো, তারপর ভাগ করব, তারপর আবার ব্র্যাকেট দিব 2000 প্লাস 1500। আচ্ছা দেখো আমাদের এখানে একটা মান চলে আসছে, এই মানটা আমরা পাবো যে মিলিত বেগ, তাহলে পাচ্ছি 51.43। এটাকে আমরা লিখতে পাবো কত, মিটার পার সেকেন্ড, যেহেতু বেগের একক কি আমাদের মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো এখন আমরা মিলিত বেগ পাইলাম, ঠিক আছে। মিলিত বেগ যেহেতু পাইলাম, এখন আমরা যেটা প্রথমে বলছিলাম যে আমাদের সংঘর্ষের পূর্বে গাড়ি দ্বয়ের আমাদের গতিশক্তি আমরা এখন বাইর করবো, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা লিখবো যে সংঘর্ষের পূর্বে গাড়ি দ্বয়ের গতিশক্তি T1 হলে, হ্যাঁ, তাহলে এখানে লিখি যে সংঘর্ষের পূর্বে মানে আগে, সংঘর্ষের পূর্বে গাড়ি দ্বয়ের গতিশক্তি T1 হলে, তাহলে দেখো আমরা T1 ইকুয়াল কি লিখতে পাবো, T1 ইকুয়াল হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হচ্ছে হাফ m2 u2 স্কয়ার, এরকম আমরা পাচ্ছি। এখন দেখো এই জায়গায় আমরা মূলত মানগুলো বসাবো। তার আগে দেখো আমরা এখানে লিখতে পাবো যে ইকুয়াল, তাহলে হচ্ছে হাফ ইন্টু m1 এর মান কত, 2000 গুণন u1 এর মান কত, 60, তারপর হচ্ছে আমাদের স্কয়ার, তারপর আমরা এখানে প্লাস চিহ্ন দিব, তারপর হচ্ছে হাফ। তাহলে m2 এর মান কত, 1500, এই যে 1500 আমরা পাইছি উদ্দীপক থেকে, তাহলে হচ্ছে 1500 গুণন u2 এর মান কত, 40, তারপর আমাদের স্কয়ার, এরকম হচ্ছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা একটা মান নিয়ে আসবো, অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এই মানটা আমরা পাবো। তাহলে দেখি আমরা কি করব, এখন 60টাকে স্কয়ার করো,
মান পাইছি, তারপরে হচ্ছে আমাদের 2000 গুণ করতে হবে তার সঙ্গে, ইকুয়াল করলাম, ভাগ করব কত, 2 দ্বারা। এটাকে আমরা আইএনজি করে নিব, অর্থাৎ এটাকে কি করে নিব আমরা, আইএনজি করে নিচ্ছি। তাহলে এটাকে যদি আমরা আইএনজি করে নেই, তার মান আসতেছে আমাদের কত, মান আসে 3.6 এক্সপোনেনশিয়াল পাচ্ছি আমরা কত, 10⁶, তারপর প্লাস করব। এখন দেখো আমাদের পরের স্টেপটা আমরা করব। তাহলে দেখো আবার 40-এর উপর আমরা স্কোয়ার দেব, 40-এর উপর স্কোয়ার ইকুয়াল গুণন 1500 ইকুয়াল ভাগ করব কত, 2। তাহলে এটাকে আমরা আইএনজি করব। তাহলে এর মান আসতেছে আমাদের 1.2 গুণন 10⁶ এটা আসতেছে। এখন দুটাকে আমরা যোগ করে দেই। তাহলে দেখো দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে প্লাস করব কত, 3.6 এক্সপোনেনশিয়াল হচ্ছে 6, তাহলে এর মান পাচ্ছি আমরা 4.8। তাহলে হচ্ছে 4.8, ঠিক আছে, 4.8 গুণন 10⁶ পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে 4.8 গুণন 10⁶ জুল পাইলাম আমরা, এটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সংঘর্ষের পূর্বে গাড়িদ্বয়ের গতিশক্তি আমাদের এটা হইল। এখন সংঘর্ষের পরে গাড়িদ্বয়ের গতিশক্তি আমরা বাইর করব। তাহলে এই জায়গায় আমরা লিখে নেব যে সংঘর্ষের পরে গাড়িদ্বয়ের গতিশক্তি T2 হলে তাহলে দেখো ওই ক্ষেত্রে আমরা কি লিখবো, যে আমাদের এখানে লিখতে হবে যে T2 ইকুয়াল, তাহলে আমরা লিখবো হাফ m1 v স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের হাফ m2 v স্কোয়ার। এখন দেখো আমরা v এর মান আগে বাইর করে নিয়েছিলাম এখানে, তাহলে দেখো আবার আমরা আগের মতো করে করব, হাফ গুণন m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 2000, 2000 গুণন হচ্ছে u1 এর মান কত, 51 পয়েন্ট কত পাইছি আমরা, 43, তারপর স্কোয়ার, তারপর প্লাস, তারপর হচ্ছে হাফ গুণন 1500 না, তাহলে হচ্ছে 1500 গুণন হচ্ছে 51 পয়েন্ট কত, 43, তারপর স্কোয়ার। এখন দেখো এই মানগুলোকে আমাদের নিতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন আমরা করে নিব। ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে হচ্ছে 51.43, তার উপর স্কোয়ার করব, সমান দিলাম, গুণন হচ্ছে আবার 2000 করব, একটা মান পাইলাম, ভাগ করব 2, ঠিক আছে। এটাকে আইএনজি করে নিচ্ছি, তাহলে হচ্ছে 2.6, তাহলে হচ্ছে 2.65 গুণন হচ্ছে 10⁶, তারপর প্লাস। এখন দেখো আমাদের এখানে পুরোটা এর পাশেটা এখন ক্যালকুলেশন করে নিব, 51.43 তারপরে স্কোয়ার গুণন করব 1500 ইকুয়াল ভাগ করব কত, 2, এটাকে আইএনজি করে নিব, তাহলে এটাকে 2 লিখতে পাবো আমরা, 1.98 আসছে, এটাকে আমরা 2 লিখতে পাবো, যে হচ্ছে 2 গুণন 10⁶, ঠিক আছে এটা। এখন দেখো দুটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে হচ্ছে প্লাস 2.65 এক্সপোনেনশিয়াল 6, তাহলে পাচ্ছি আমাদের 4.63, তাহলে এটার মান আসতেছে কত, 4.63 গুণন 10⁶ আমরা পাচ্ছি 6,
জুল। আচ্ছা, তোমরা যদি একটু লক্ষ্য করো, এদিকে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংঘর্ষের পূর্বে গাড়িদ্বয়ের গতিশক্তি ছিল 4.8 গুণন 10⁻6 এবং সংঘর্ষের পরে গতিশক্তিটা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 4.63 গুণন 10⁻6। অর্থাৎ আমাদের সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের গতিশক্তিটা আমরা সমান পাই নাই। তার মানে এই সংঘর্ষটি কি আমাদের স্থিতিস্থাপক হবে না অস্থিতিস্থাপক হবে? অবশ্যই আমাদের সংঘর্ষটি কি হবে? অস্থিতিস্থাপক হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব T1 নট ইকুয়াল কত? T2। তাহলে আমরা লিখবো যে সুতরাং গাড়িদ্বয়ের সংঘর্ষটি কি নয়? স্থিতিস্থাপক নয়, এটি হবে অস্থিতিস্থাপক। তাহলে এখানে আমরা লিখে দেবো যে সুতরাং গাড়িদ্বয়ের সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা সংঘর্ষটি কি পাইলাম যে সংঘর্ষটি কি হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা দেখো, যখন আমাদের দুটা গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে তখন মূলত কি হয়? তখন আমরা দেখি যে আমাদের ওখানে বেশ কিছু পরিমাণ শক্তি হারিয়ে যেতে পারে। কিভাবে? যে তারা যে শক্তি হারায়, কিভাবে শক্তিটা হারাবে? যে দেখো, যখন এখানে সংঘর্ষ ঘটবে তখন দেখা যাবে যে দুইটা গাড়ি একসঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে কিছু শব্দ তৈরি হতে পারে বা কিছু তাপ তৈরি হতে পারে, বা এর কারণে কি হতে পারে? গাড়িদ্বয় কিছু শক্তি হারাবে। ঠিক আছে? তাহলে এই হারানো শক্তিদ্বয় এখন আমরা মূলত বাইর করব। ঠিক আছে? তারপরে আমরা আসলে বলতে পারবো যে আসলে গাড়িটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে কি না। মূলত সংরক্ষণশীল নীতি অবশ্যই মেনে চলবে। কেন? যে আমরা আগেই বলছিলাম যে শক্তির কোনো কি হয় না, সৃষ্টি করা যায় না এবং শক্তিকে ধ্বংস করা যায় না, এটাকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। এবং এই যে আমাদের এখানে সংঘর্ষের ফলে আমরা যেটা বলতেছি যে শব্দ তৈরি হয়েছে বা তাপ তৈরি হয়েছে, যার কারণে আগুনও লেগে যেতে পারে। ঠিক আছে? যে এই যে শব্দ এবং তাপ তৈরি হওয়ার কারণে ওখানে কিছু যে শক্তি হারাচ্ছে, ওই শক্তিগুলোকে যদি আমরা আবার পুনরায় ফিরে নিয়ে আসলে দেখা যাবে যে মোট শক্তির পরিমাণটা কি হবে? সর্বদাই সমান থাকবে, বা মোট শক্তির কিছু কমতি থাকবে না, একই থাকবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা শক্তিটাকে অবশ্যই শক্তির সংরক্ষণশীল নীতি বলবো, যে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে। যদিও বা বাস্তবে যে কতটুকু শব্দ তৈরি হইলো ওই শব্দটাকে আমাদের ফিরিয়ে আনা অনেকটাই মুশকিল বিষয়, কিন্তু ফিজিক্সের ভাষায় আমরা এটা বলতেই পারবো। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ফিনিশিংটা দেওয়ার জন্য আমরা এখানে একটু এই জায়গাটায় আসতেছি। ঠিক আছে? কারণ আমরা হারানো শক্তিটা এখানে বাইর করব। তাহলে এই জায়গায় আমরা লিখবো যে অতএব গাড়িদ্বয়ে হারানো শক্তি, গাড়িদ্বয়ের হারানো শক্তিটা আমরা কি পাবো? তাহলে আমরা দেখো, এই শক্তি থেকে প্রথম শক্তি থেকে দ্বিতীয় শক্তিটা আমরা বাদ দিব, তাহলে আমরা হারানো শক্তিটা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে আমাদের হচ্ছে 4.8 গুণন হচ্ছে 10⁻6 মাইনাস 4.63 গুণন 10⁻6 জুল। তাহলে দেখো, এটা থেকে যদি আমরা বিয়োগ করে দেই তার মানে আমাদের কত আসতেছে? অর্থাৎ 4.8 exponential 6 minus 4.63 exponential 6 করব, তার মান আসতেছে আমাদের 1.7 গুণন 10⁵ জুল। এইটা তাহলে গাড়িদ্বয় কতটুকু শক্তি হারাইছে? এতটুকু শক্তি হারাইছে। ঠিক আছে? তাহলে এই হারানো শক্তিটাকে যদি আমরা আবার ফিরিয়ে নিয়ে আসি তাহলে দেখা যাবে মোট শক্তির পরিমাণ একই থাকবে। ওই দিক দিয়ে আমাদের কি হবে? যে গাড়িদ্বয়ের মূলত সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে। তাহলে এখানে আমাদের কিছু বাংলা লেখা লিখতে হবে, বা তোমরা এটা লিখে নিতেও পারবা যে যেহেতু গাড়িদ্বয় মূলত কি হচ্ছে এখানে, যে 1.7 গুণ 10⁵ জুল শক্তি হারাচ্ছে,
তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই হারানো শক্তিটা হয়তো বা শব্দ তৈরি হতে পারে বা তাপ তৈরি হতে পারে, এবং এই হারানো শক্তিটাকে যে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসি, তাহলে দেখা যাবে মোট শক্তির কোনো কি হচ্ছে না, কোনো কমতি হচ্ছে না, মোট শক্তি একই থাকতেছে। তার মানে ওই ক্ষেত্রে আমরা বলতেই পারবো যে গাড়িদ্বয়ের সংঘর্ষের পূর্বে ও পরের শক্তিটি কি হবে, শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে। কিন্তু আমাদের এখানে সংঘর্ষটি হবে অস্থিতিস্থাপক। কেন? যে আমাদের গতিশক্তি যেহেতু আলাদা আলাদা পাইছি। তো এখানে তোমরা বাংলা কথাগুলো একটু এভাবে সাজাই গোছাই লিখলেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করতেছি, এবং তোমাদের যেটা বললাম যে হারানো শক্তিটি আসলে কেন এটা শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলতেছে, তোমরা একটু বাংলাটা লিখে নিবা যে হারানো যে শক্তিটা আছে অর্থাৎ 1.7 জুল, এটা যদি আবার ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমাদের দেখা যাবে যে মোট শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, যার কারণে আমরা বলতেই পারবো যে এটি মূলত শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, এবং এসআর ফিজিক্স স্টাডি বিডি ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। ধন্যবাদ সকলকে।